আমরা এমন একজন অতিথি হিসেবে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে, যিনি এখন বাইরের দেশে গবেষণার কাজ করছেন, পিএইচডি স্টুডেন্ট হিসেবে কাজ করছেন, কিন্তু তার শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই তার অধিকাংশ সহপাঠী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে, কিন্তু তিনি তার অদম্য মনোবলে বেছে নিয়েছেন ভিন্ন পথ। আমাদের সাথে আজ রয়েছেন অতিথি হিসেবে আফসানা আলম প্রীতি। আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। ধন্যবাদ। শুভ সকাল। শুভ সকাল। সকালটা আসলে কিভাবে শুরু হয় প্রীতি? আচ্ছা, আমি যদি যেখানে থাকি ওটার কথাই বলি, তাহলে সকালটা মোটামুটি বেশ আগেই শুরু হয়ে যায়, কারণ আমি বরাবরই আর্লি পারসন। রাত আসলে অত বেশি জাগা হয় না, তো সকাল শুরু করে প্রথমটা শুরু হয় কফি দিয়ে, যেহেতু একটা লম্বা দিন সামনে। সো সকালবেলা উঠি, কফি খাই, তারপর একটু চেষ্টা করি কিছুটা সময় রাখার ইয়োগা করার জন্য। সো মানসিক যে চাপ সেটা সামলানোটা একটু ইজিয়ার হয়ে যায় ইয়োগার মাধ্যমে। তারপর তো সারাদিন কি করব সেটার একটা মোটামুটি একটা টু ডু লিস্ট বানানো, তারপর ক্লাসে যাওয়া, এরপর ল্যাবে যাওয়া, ক্লাস করা, ক্লাস নেওয়া, তারপর যদি সময় পাই হয়তো বিকেলের দিকে, সেটা যদি আবহাওয়া ভালো থাকে আসলে একটু বের হয়ে একটু হাঁটতে যাই। তো এই তো। আপনার কাছে জানতে চাই প্রীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওহিও, এরপরে হচ্ছে ম্যাসাচুসেটস যে সিনেটে আপনি বর্তমানে রয়েছেন, এই যাত্রাটা একটু জানতে চাই, শুরুর গল্পটা। আচ্ছা, আমার মনে হয় এটা আসলে একটা গল্প হিসেবে বলা একটু কঠিন হবে, যেহেতু এটা বলা যায় যে অনেকগুলা গল্পের একটা সমষ্টি। এবং শুরুটা হয়েছিল, আমি বলি, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে পড়ি এবং স্নাতক প্রায় শেষের দিকে, তখন আসলে আমার মোটামুটি চিন্তা শুরু হয় যে না, দেশের বাইরে একটু অ্যাপ্লাই করব। তখনও আসলে এত বড় স্বপ্ন ছিল না যে সিনেটে কাজ করব। মূলত ছিল যে দেশের বাইরে পড়তে যাব, শিখবো, অন্য যে সংস্কৃতি আছে, অন্য যে মানুষ আছে, এই বিষয়ে জানবো। তারপর তো মাস্টার্সে যাই, এবং মাস্টার্সে আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়েছি। পড়ার পরে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড জার্নালিজম ছিল, ওটাও সোশ্যাল সায়েন্সেরই একটা পার্ট, কিন্তু আমার বলা যায় ভাল লাগার জায়গাটা মূলত গবেষণা করা এবং সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস যে বিষয়গুলো বা জেন্ডার ইকুইটি, ওগুলো নিয়েই মোটামুটি আমার ভাল লাগা শুরু হতে থাকে। এবং ওভাবেই আসলে আমি চিন্তা করতে থাকি যে কোন বিষয়ে আসলে পিএইচডি করব, বা কোন বিষয়ে পিএইচডি করলে আমার লং টার্মে যে প্ল্যানগুলো আছে সেগুলোর জন্য ভালো হবে। তো সেভাবেই পাবলিক পলিসির কথা চিন্তা করা এবং কয়েকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তারপর ফান্ডিং পেয়ে যাই, ফুল ফান্ডিং, এবং বস্টনে মুভ করি। মুভ করার পর আমি যখন সামারের অপরচুনিটি খুঁজছিলাম যে সামারের ইন্টার্নশিপ বা কী করব, তখন আসলে আমি দেখতে পাই যে স্টেট হাউস ইন্টার্নশিপের কথা। এবং সত্যি বলতে আমার প্রথমে আসলে একদমই আত্মবিশ্বাস ছিল না অ্যাপ্লাই করার ক্ষেত্রে, কারণ আমি তখন সবেমাত্র দ্বিতীয় সেমিস্টারে, এবং আমার মনে হচ্ছিল যে আমার থেকে অনেক আরও অভিজ্ঞ, অনেক ভালো ক্যান্ডিডেট হয়তো অ্যাপ্লাই করবে এর জন্য। আর যেহেতু বস্টনে হার্ভার্ড পলিসি স্কুল আছে, সো আমি যেটার জন্য অ্যাপ্লাই করতে যাই না কেন, আমার মনে হয় যে না, ওরা হয়তো বেটার, ওরা হয়তো এটা বেশি ডিজার্ভ করে এগিয়ে। তখন আমার প্রফেসর আমাকে বললো যে তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমার কোনো চান্সই থাকবে না, তোমার চান্স জিরো। কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি ওই অ্যাপ্লিক্যান্ট পুলটার মধ্যে ঢুকছো, সেক্ষেত্রে তোমার চান্স থাকবে। তো ওভাবেই আবেদনটা করি, এবং অনেকগুলা ধাপ পেরিয়ে, একটার পর একটা পেরিয়ে ফাইনালি ওখানে যাওয়া আর কি। দারুণ দারুণ। স্টেট হাউসে আসলে কাজ করা এটা নিশ্চয়ই একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কাজ ওখানে আসলে বেসিক্যালি কি করতে হয়, রেসপন্সিবিলিটিগুলো কি? আচ্ছা, সো স্টেট হাউসে আমি যেখানে কাজ করেছি, কমিশন অন ইলেকশন লজ, তো কাজের মধ্যে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড পলিসি, তো আমি পলিসি ড্রাফট করা বিষয়ক ওদেরকে হেল্প করেছি। তারপর যেহেতু ওটা ইলেকশন লজ আসলে, সো ইলেকশনে আসলে ওখানকার কারা ইনক্লুডেড রয়েছে, বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, তারা আসলে পুরোপুরিভাবে ইনক্লুডেড হচ্ছে কিনা ইলেকশন লতে, এই বিষয়গুলো নিয়ে আসলে গবেষণা করা, কাজ করা। এবং যেহেতু স্টেট হাউস বলা যায় যে আসলে আমাদের যে পলিসিটা তৈরি হয়, ওটা তৈরির একটা জায়গা, সো খুব কাছ থেকে একটা দেখার সুযোগ পেয়েছি যে কিভাবে আসলে পলিসি পাস হয়, বা বিভিন্ন সেশনে যাওয়া, এবং ওইটার সাথে আসলে কারা স্টেক হোল্ডার রয়েছে। সো আমার খুবই ভালো লেগেছে, কারণ ক্লাসরুমে বসে আসলে যে বিষয়গুলো
পড়ি আর কি, যে পলিসি এবং যে থিওরিগুলো পড়ি সেগুলো একদম সামনে থেকে দেখা যে কিভাবে হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এবং পুরো এনভায়রনমেন্টই আসলে খুবই ওয়েলকামিং এবং খুবই মানে অসাধারণ অভিজ্ঞতা। এবং আমার আসলে মানে রাজনীতি সম্পর্কে যে ধারণা সেটা অনেকখানি বদলে গিয়েছে আসলে ওখানে যাওয়ার পর। আসলে আমার এখন মনে হচ্ছে আরো আফসানাকে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ছোট একটা একটা বিরতি নিয়ে ফিরবো আবারও। বিরতি পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছি মাসুম রাব্বিও, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে আফসানা আলম প্রীতি। বিরতির আগে প্রীতি, আমরা শুনছিলাম আপনার যাত্রার কথা, ঠিক কি কাজ করছেন সেখানে। আরো একটি বিষয় জানতে চাই, কিভাবে যারা আরো যেতে চায় বাংলাদেশ থেকে আপনার পথ ধরে, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ বা আপনার অনুপ্রেরণার গল্পটা আরো একবার যদি বলেন। আচ্ছা, আমার মনে হয় মানে যারা যেতে চায় তাদের জন্য আসলে আমি মানে যখন অনেকে আমাকে রিচ আউট করে, জিজ্ঞেস করে, তো একটা কথাই আমি বলি যে আসলে হায়ার স্টাডিজে যারা প্ল্যান করছে বা যেতে চাচ্ছে, এটা আসলে খুবই লং একটা জার্নি। যেমন বিসিএস এর সময় আমরা যেটা দেখি যে মানে খুবই ডিটারমেন্ট থাকতে হয় এবং অনেক দিন ধরে একটা প্রিপারেশন নিতে হয়। তো একইভাবে আসলে এখানে যেহেতু অনেকগুলো স্টেপ রয়েছে, প্রথমত আইএলটিএস দেওয়া বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অন্যান্য যে কোনো টেস্ট দেওয়া, তারপর আসলে ইউএসএতে প্রায় 5,500 ইউনিভার্সিটির মতো রয়েছে, সেখান থেকে আসলে চিন্তা করে বের করা যে আমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাই এবং কোন প্রোগ্রামে যেতে চাই, তারপর আসলে ওগুলো দেখা যে ওখানে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে প্রোগ্রাম অনুযায়ী। তো আমার সাজেশন থাকবে যে আসলে একটু সময় নিয়ে শুরু করা, এবং এখন যেহেতু আসলে যখন আমি অ্যাপ্লাই করেছি কয়েক বছর আগে, তখনও মানে এতটা বেশি এক্সপোজার ছিল না এখন যতটা, যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর পেজ দেখতে পাই, ব্লগ দেখতে পাই যারা ওখানে রয়েছে এ বিষয় নিয়ে কথা বলছে, হেল্প করছে। সো আমার মনে হয় জিনিসটা আসলে ভালো করে বোঝা, প্রথমত আন্ডারস্ট্যান্ডিংটা আসলে জরুরি যে ওখানে শিক্ষা ব্যবস্থা কেমন বা আমার আবেদন করার জন্য কি কি বিষয়গুলো লাগছে। এবং আমি বলবো যে হেজিটেন্ট ফিল না করা কারো কাছে রিচ আউট করার জন্য, কারণ যারা অলরেডি সেখানে রয়েছে তারা যেহেতু এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে অলরেডি, তাদের কিছুটা ধারণা আছে। আর আরেকটা কথা আমি একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে অনেকেই হয়তো খুবই স্ট্রেস হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এবং এটা আসলে খুবই নর্মাল একটা ব্যাপার। সো এটা আসলে অ্যাকসেপ্ট করেই ধৈর্য ধরে যদি এটার সাথে লেগে থাকে তাহলে অবশ্যই পসিবল। আই থিঙ্ক ফেলিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক সময় করে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে একটা রিজেকশন আসতে মনে করি পুরো লাইফ রিজেক্টেড হয়ে গেল। একটা ভিন্ন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পর থেকে সেকেন্ড টাইমে যখন তিনি আসলেন, আমরা জানি যে ইউএসএ স্টুডেন্টদের সাথে ভেরি মানে হার্শ ওয়েতে তারা আসলে ডিল করছে। অনেকের ভিসা আসলে হচ্ছে না, বলা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার পেজ দেখে তাদের ভিসা দেওয়া হবে কিনা ওইভাবে স্ক্রুটিনি করা হচ্ছে। যেহেতু মানে ওখানে পিএইচডি করা হচ্ছে এবং ওখানে স্টেট হাউসে কাজও করা হচ্ছে, যতটা আমরা মিডিয়াতে দেখছি এক্স্যাক্টলি কি সিচুয়েশন তেমন নাকি সিচুয়েশন ডিফারেন্ট? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো আপু যে নীতিগত জায়গা থেকে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন আপনি ভিসার ব্যাপারে যে বিষয়টি মেনশন করলেন, আগে সোশ্যাল মিডিয়া মনিটরিং বিষয়টি ছিল না আমি যখন গিয়েছিলাম, কিন্তু এখন ওইটা করা হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আমি এটাও দেখছি যে এই বছরই আমার পরিচিত বেশ কয়েকজন অ্যাপ্লাই করেছে, ফান্ড পেয়েছে, যাচ্ছেও, এবং ভিসার ক্ষেত্রে যে একদম সবার ভিসা আসলে রিজেক্ট হয়ে যাচ্ছে এরকম না, বা ভিসার ক্ষেত্রে আমার মনে হয় যে ধরনের আসলে ওদের রিকোয়ারমেন্ট আগে ছিল সেগুলো কিছুটা স্ট্রিক্ট হয়েছে, কারণ এটা ইউএসএতে শুধুমাত্র স্টুডেন্ট না, মানে ওভারঅল ইমিগ্রেশন নীতিগত যে পরিবর্তন এসেছে আসলে ওই জায়গা থেকে। কিন্তু ব্যক্তিগতভাবে আসলে আমরা চারপাশে যে নিউজ সারাক্ষণ শুনতে থাকি এটা নিয়ে, আমার মনে হয় যে আমাদের মানে স্ট্রেসটা একটু অবশ্যই অ্যাংজাইটি বা স্ট্রেস তৈরি হয় এটা নিয়ে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখনও মানে খুব এক্সট্রিম কোনো ধরনের সিচুয়েশনে আমি পড়িনি, এবং আমিও আসলে মানে আমার একদম ক্লোজ যারা রয়েছে তাদেরকেও দেখিনি। নিঃসন্দেহে এটি ভালো খবর প্রীতি। আমরা আরো একটি বিষয় জানতে চাই, মাধ্যমিকে পড়া অবস্থায় আপনার যারা সহপাঠীরা রয়েছে অনেকেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। আপনি ভিন্ন পথ বেছে নিয়েছেন, লক্ষ্মীপুরের সেই প্রত্যন্ত গ্রাম থেকে এখন ম্যাসাচুসেটস সিনেট যে হাউস বা স্টেট হাউস, সেখানে আপনি এখন আছেন। ঠিক আমাদের দেশে যারা প্রান্তিক নারী রয়েছে এই প্রতিবন্ধকতাগুলো কিভাবে পেরোতে পারে আপনার মতো?
কি বলবেন তাদের জন্য? অবশ্যই আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে আসলে যেহেতু আমি জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করছি, আমার গবেষণার বিষয় বা পড়াশোনার বিষয় একটা লম্বা সময় আসলে আমি পার করি এটা চিন্তা করে। তো আমি যেহেতু মানে খুব কাছ থেকে আসলে দেখেছি, এবং আমার মনে হয় আমার ক্ষেত্রে যেমন আমার ফ্যামিলি খুবই ইম্পর্ট্যান্ট রোল রেখেছে আসলে এই ব্যাপারে। একটা সময় কি আমরা একটা সময় লাইফে যে হয়তো নিজেরা একটা পথ বেছে নিতে পারি, কিন্তু শুরুটা করার সময় আমার মনে হয় আসলে কেউ পাশে থাকাটা খুবই জরুরি। এবং আমি বলবো যে সেটা আসলে মানে পরিবার সব থেকে একটা শক্তিশালী মানে ভিত্তি হতে পারে আপনার ক্ষেত্রে সেটার জন্য। পরিবার সমর্থন জি, করেছিল? আমার ক্ষেত্রে এটা আমি আমার একটা লেখা ছিল, সেখানেও আমি বলেছি যে আমি আসলে আমার এই জীবনের সমান্তরালে অন্য একটা জীবনও দেখি মাঝে মধ্যে যখন আমি চিন্তা করি, এবং সেই জীবনে আমার মনে হয় আমি দেখি যে আমার যারা ক্লাসমেট ছিল, যারা আসলে মানে জোর করে যাদের বিয়ে করতে হয়েছে, হয়তো ওরকম একটা জীবন হতো, কিন্তু আমার আম্মু মানে যেহেতু আম্মু নিজে আসলে অনেক কাজ করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারেনি, তো আম্মু চেয়েছে যে মানে আমি আসলে যেন সেই জায়গাটাতে যেতে পারি, এবং শুরু থেকে খুবই সাপোর্টিভ ছিল, একইভাবে আমার বাবাও। তো আম্মু বা আব্বু ছাড়া আসলে ওই জার্নিটা আমার জন্য কখনো সম্ভব হতো না। তো আমার মনে হয় যারা এই স্বপ্ন দেখে, যদি মানে যারা বাবা মা শুনছেন তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের বা বিশেষ করে মেয়েদের পাশে থাকেন, এবং ওরা হয়তো মানে এত দূর পর্যন্ত যাবে যে আপনারা চিন্তাও করতে পারছেন না। দারুণ দারুণ। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ফিমেল লিডারশিপ এবং একটা স্ট্রং ফিমেল ক্যারেক্টার ফ্যামিলিতে সাথে থাকাটা খুব প্রয়োজন। যেহেতু জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করা হচ্ছে, আমাদের এখানে প্রান্তিক জনগণকে, নারীদেরকে দেখা হচ্ছে। আমেরিকায় যারা প্রান্তিক আছে, যেটা বলা হচ্ছিল যে ভোটের সময় তাদের জন্য সেটা নীতি কি হবে, তাদের চিত্র কি একই? আচ্ছা, বিশ্বজুড়ে কি এটা খুবই নারীদের মজার একটা প্রশ্ন বিষয় আপা। একই কিনা? আমি আমার প্রফেসরের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম ওই দিন, যেহেতু আমি ওখানেও রিসার্চ করছি জেন্ডার ওয়েজ গ্যাপ নিয়ে, এবং বাংলাদেশেও আমার মোটামুটি কাজ হয়েছে, বা আমি একটা গ্লোবাল ফেমিনিজম একটা ক্লাসও নেই ওইখানে। এবং সত্যি বলতে কি আমি খুবই অবাকই হয়েছি, কারণ যাওয়ার আগ পর্যন্ত আমার একটু চিন্তা ভাবনা ছিল যে না, আমরাই হয়তো অনেকটা পিছিয়ে, কিন্তু যেহেতু মানে যুক্তরাষ্ট্রের মতো দেশ, হয়তো ওরা আধুনিক, অনেকটা এগিয়ে আছে মানে নারী সমতার দিক থেকে। কিন্তু যখন আমি এই বিষয়ে কাজ করা শুরু করি, এবং জেন্ডার ওয়েজ গ্যাপটা এত বেশি যে আমি খুব অবাক হয়েছি দেখে, এবং এমনও দেখেছি যে একই ধরনের পজিশন, একই ধরনের রোল, সব ওয়ার্ক রেসপন্সিবিলিটি সেম, কিন্তু নারীরা আসলে মানে কম পাচ্ছি। ইভেন আমি স্টেট হাউসেও দেখেছি যে এটা আসলে মানে এত বড় একটা জায়গায় সেখানেও এই বিষয়টি হচ্ছে। সো কিছুটা ভিন্নতা রয়েছে, যেমন আমাদের চাইল্ড ম্যারেজ বা হচ্ছে আমাদের যৌতুক, এই বিষয়গুলো, বা আমাদের যে ধরনের একটা সাংস্কৃতিক দিক থেকে মেয়েদেরকে পড়াশোনা করা বা হচ্ছে স্বনির্ভর করার ক্ষেত্রে যে কিছু সীমাবদ্ধতা আছে, এই দিকগুলো থেকে ওরা আমি বলবো এগিয়ে আছে অবশ্যই। হ্যাঁ, এই ডিফারেন্সটা থেকে এগিয়ে আছে, কিন্তু আমি যদি সিস্টেমেটিক কথা চিন্তা করি যে পলিসি বা সিস্টেমেটিক কথার ক্ষেত্রে, তাহলে আসলে মানে নারীর প্রতি সিস্টেমেটিক অপারেশন আসলে সব জায়গায় একই রকম, পুরো জায়গা জুড়েই। প্রীতি, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, এক কথাই শুধু জানতে চাই, আপনি আমাদের দেশে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীরা রয়েছে তাদের জন্য আপনার পরিকল্পনা এক কথায় জানতে চাই, একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমার পরিকল্পনা আসলে আমি পার্সোনালি এখন মানে কাউন্সিলিং করছি, যারা রিচ আউট করছে, এবং আমার যেটা হোম টাউন আছে সেখানেও আমি আসলে চাই যে ওই রকম জায়গা থেকে মেয়েরা আসুক, হায়ার স্টাডিজের জন্য যাক, বা বিভিন্ন ধরনের সেমিনারে ট্রাই করছি কিভাবে মানে তাদের সাথে আমার আসলে যোগাযোগটা আরও বাড়ানো যায়, কিভাবে আমি করতে পারি। তো ব্যক্তিগত পর্যায়ে শুরুটা আমি এটা বলবো, এটা পরিকল্পনা। আর বড় পরিসরে অবশ্যই আমার রিসার্চ রিলেটেড আরও অনেক পরিকল্পনা রয়েছে, যেটার কারণ আমার কাজের মানে একটা এবং মেইন উদ্দেশ্যই হচ্ছে আসলে জেন্ডার ইকুইটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে অনেক কিছুই জানা হলো না, যতটুকু বলেছেন দারুণ বলেছেন। এবং ঠিক এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। জেন্ডার ইকুয়ালিটি না, জেন্ডার ইকুইটি খুব ইম্পর্টেন্ট। এটা যেদিন আমরা বুঝতে পারবো সেদিনই সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, পাশাপাশি এগিয়ে যাবে বাংলাদেশ। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।